বর্ণকে আমার আর ভালো লাগে না। আমাদের সম্পর্ক কিছুটা নির্লিপ্ত ধরনের। ব্যাপারটা আমার শ্বশুরবাড়ির সবার চোখে পড়ে। আমার শাশুড়ি সবসময় কোনো না কোনো ছুতায় আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে পুরুষ মানুষকে সংসারী করায়, স্ত্রী ভূমিকার মহাকাব্য শোনায়। মাঝে মাঝে আমি ভাবি, আমি চিৎকার করে বলি সবাইকে, আমার এভাবে থাকতে ভালো লাগছে না। বর্ণকে আমার আর ভালো লাগছে না। একবার আমার মাকে বলেছিলাম। মা চোখ পাকিয়ে বলেছিলেন, এমন ভালো স্বামী লাখে মেলে না। আর যেন কখনো এমন অনাসৃষ্টি কথা না শুনি। মার কথা শুনে ভাবিও বলেছিল, এসব আদিক্ষেতা মার্কা চিন্তা ভাবনায় আগুন দিয়ে সংসারে মনোযোগী হতে। 4 বছরের বিবাহিত স্বামীকে ভালো না লাগাটা একটা সমস্যা বটে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে জটিল এবং নোংরা ধরনের সমস্যা। বিশেষত স্বামীর যদি চরিত্রহীনতা, বউ পেটানো বা মদ গাঁজা খাওয়ার স্বভাব না থাকে, না, বর্ণের কোনো দোষ নেই তেমন। সে দেখতে গড়পড়তা বাঙালি পুরুষদের মতো, লম্বায়ও গড়পড়তা বাঙালি পুরুষদের মতো, স্বভাবও গড়পড়তা বাঙালি পুরুষদের মতো। খুব ভালো না, খারাপও না। 9টা 5টা অফিস করে, ফেরার সময় সংসারের টুকিটাকি জিনিস নিয়ে আসে। সেই লিস্টে থাকে আমার শ্বশুর শাশুড়ি, ওষুধের পাতা, হরলিক্সের বোতল, মৌসুমি ফল, আমার ভাসুর দেবরের বাচ্চার জন্য কিটক্যাট বা কিন্ডার জয়, আবার কখনো গরম গরম সবার পছন্দের কোনো রেস্টুরেন্টের খাবার। বাসায় ফিরে শ্বশুরবাড়ির যৌথ পরিবারের সবার সাথে গল্প করে সে। রাতের খাবার একসাথে খায়, আমার সাথে টুকটাক গৃহস্থলী কথাবার্তা বলে ঘুমানোর আগে। এরপর বেশিরভাগ দিন পাশ ফিরে ঘুমায়। কোনো কোনো দিন সে আমাকে কাছে টানে। আমার দাম্পত্য স্বাভাবিক, যদিও বাচ্চা কেন হচ্ছে না এ নিয়ে শ্বশুরবাড়িতে বিস্তর গালমন্দ শুনতে হয়। আমি শুনি, জবাব দেই না। বাচ্চা হচ্ছে না, বাচ্চা নিচ্ছি না। বর্ণ নিজেও বাচ্চা নিতে চায় না এখনই। আমার জন্য সেটা শাপে বর। আমিও বর্ণর বাচ্চার মা হতে চাই না। লোকটা নিরামিষ ধরনের ভালো মানুষ, তার কোনো দোষ খুঁজে পাওয়া যায় না মানুষ হিসেবে। কিন্তু স্বামী হিসেবে তাকে পছন্দ করার গুণও খুঁজে পাই না আমি। অথচ প্রথম দেখায় বর্ণকে কিন্তু আমার ভালোই লেগেছিল বেশ। কালো ফর্মাল প্যান্ট আর সাদা শার্ট পরা সাধারণ একটা ছেলে, মাথা ভর্তি এলোমেলো চুল, চৌকো ধরনের মুখ, চোখে রিমলেস গ্লাস আর বুদ্ধিদীপ্ত একজোড়া চোখ। ওর সাথে ওর পুরো পরিবার এসেছিল আমাকে দেখতে। দুই পরিবারের মধ্যে সবকিছু ঠিক থাকায় আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিয়ের আগে একবার কফি শপে দেখা করেছি আমরা মুরব্বিদের কথা মতো। বর্ণ পারফেক্ট জেন্টলম্যানের মতো ঠিক সময় মতো এসে আমাকে নিয়ে গেছে। রেস্টুরেন্টে গিয়ে আমার চেয়ার টেনে দিয়েছে, আমার পছন্দ জেনে খাবার অর্ডার করেছে। এত দারুণ ম্যানার্সের একজন মানুষের সাথে আমার জীবন কাটবে ভেবে আমার ভালো লেগেছে। বিয়ের রাতে অর্ক সারা রাত গল্প করলো আমার সাথে, খুঁটিয়ে খুঁটিয়ে শুনলো আমার স্কুল কলেজ ভার্সিটির গল্প, আমার কেরিয়ার প্ল্যান। আমি উচ্ছ্বসিত হয়ে বললাম এমবিএ শেষ করে আমার কর্পোরেট জব করার ইচ্ছের কথা। সে আমার শখের কথা জানতে চাইল। বললাম আমি ফটোগ্রাফি ভালোবাসি আর নাচ। সে রাতে দুজন গল্প করে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখলাম আমরা পাহাড় সমুদ্রের কোল ঘেঁষা একটা অজানা দেশে ঘুরতে গিয়েছি। শরীরটা আমাদের কিন্তু ভালোই ছিল। বিয়ের প্রথম কয়েকটা দিন ভালো লাগার ঘোরেই কাটলো আমার। কিন্তু কদিন যেতেই কোথায় যেন তাল কেটে গেল যখন বর্ণর নির্লিপ্ত স্বভাব খেয়াল করলাম আমি। সে হানিমুনে যাবার ছুটি ম্যানেজ করতে পারলো না, তবে খুব আগ্রহের সাথে আমাকে এমবিএ ভর্তি কোচিংয়ে ভর্তি করে দিল। ভালো একটা ডান্স একাডেমিতে নিয়ে গেল যেখানে আমি নাচ প্র্যাকটিস করতে পারবো। আর একটা ফটোগ্রাফি কোর্সে ভর্তি করে দিল। বাসরাতে নাকি স্বামীরা স্ত্রীদের উপহার দেয়।
বর্ণ আমার জন্য স্পেশাল কিছু কেনেনি, রহস্যময় হেসে বলেছিল সেটা আমার পাওনা রইল। এক বিকেলে আমাকে নিয়ে ক্যামেরার শপে গিয়ে খুব ভালো মানের এক্সপেন্সিভ একটা ক্যামেরা কিনে দিল ফটোগ্রাফির জন্য। বলল এটা আমার সেই গিফট। আমি আনন্দে আটখানা হয়ে গেলাম এমন কেয়ারিং সাপোর্টিভ স্বামী পেয়ে। কিন্তু বর্ণর আমার জন্য কি আর এই পর্যন্তই ছিল? এরপর সে ব্যস্ত হয়ে গেল, সকালে যায়, রাত 12টায় ফেরে। কিছু বললেই বলে অফিসে কাজের চাপ, অথচ ওর অফিস 9টা 5টা। কোনোভাবেই ফিরতে 11টা 12টা বাজার কথা না। আবার ছুটির দিনেও তার মিটিং থাকে। প্রতি 3-4 মাসে অফিস ট্যুর থাকে সপ্তাহখানেকের জন্য। প্রথমে আমার খুব অভিমান হতো, মাঝে মাঝে ঝগড়া করতাম ওর কাছে সময় চেয়ে। কিন্তু বর্ণ নির্লিপ্ত স্বরে সেই একই কথা বলতো, অফিসে কাজের চাপ। আরও বলতো, তোমার খুব বোর লাগলে কোনো সেলফ ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হও, কত কিছু করার আছে। আমাদের ঘোরাঘুরির সময় তো চলে যাচ্ছে না, এখন ক্যারিয়ার স্ট্রং করার সময়। আমি আর কি বলবো। স্বামীর কথা মতো কখনো ডিবেট, কখনো ইংলিশ, কখনো আইটির বিভিন্ন কোর্স করতাম। দেখতে দেখতে এমবিএ শেষ হলো। বেশ ভালো বেতনে চাকরি করছি, তাও 2 বছর হবে। গাদা গাদা কোর্স করে আমি অফিসে ইফিসিয়েন্ট আর পপুলার এমপ্লয়ীদের একজন। ফটোগ্রাফির একটা স্টুডিও আছে, বেশ নাম হয়েছে সেটার। একটা ইউটিউব চ্যানেল আছে আমার। মন খারাপ লাগলে নাচি আমি, সেই ভিডিও আপলোড করি ওটাতে। হু হু করে জনপ্রিয়তা বাড়ছে সেই চ্যানেলের। সবই হচ্ছে, কেবল আমার সংসারটাই ফাঁকি। আগে বর্ণের সাথে ঝগড়া করতাম এসব নিয়ে। একদিন হঠাৎ খেয়াল করলাম আমি আর ওর সাথে সময় কাটানোর জন্য এত উতলা নই। অনেক দিন হলো এগুলো নিয়ে কথা হয় না। আমরা থাকি যে যার মতো, কেমন যেন যন্ত্রের মতো নিয়মে বাঁধা সংসার। এভাবে একদিন আবিষ্কার করলাম বর্ণকে আমার আর ভালো লাগে না। এই ভালো না লাগার মধ্যেই মাতাল হাওয়া হয়ে এলো স্বামীর বর্ণের বন্ধু আমেরিকায় সেটেলড হয়েছে কয়েক বছর হলো। নানা ঝামেলায় বিয়েটা হয়ে ওঠেনি। এখন সে দেশে এসেছে বিয়ে করে বউ নিয়ে যাওয়ার জন্য। পুরুষ হিসেবে স্বামীর অত্যন্ত সুদর্শন, বর্ণর চেয়ে ইঞ্চি 3 লম্বা, উজ্জ্বল শ্যামলা রং, ঝরঝরে স্বাস্থ্য, ক্লাসিক টোল, ডার্ক হ্যান্ডসাম, দারুণ সেন্স অফ হিউমার। তাছাড়া সাফল্য পুরুষ মানুষকে এক ধরনের আলাদা আত্মবিশ্বাস দেয়, যেটা স্বামীরের পুরোপুরি আছে। স্বামীর পেশাগতভাবে সফল। স্বামীরের পুরো পরিবারই আমেরিকা প্রবাসী, আর প্রবাস জীবনে সবাই ব্যস্ত। কনে দেখার মতো কাজে পুরো পরিবার আসা সম্ভব না, তাই ও একাই এসেছে। বর্ণের অনুরোধে পাত্রী দেখাদেখির কাজে আমাকে যেতে হলো স্বামীরের সাথে। স্বামীরের একটা গুণ হচ্ছে প্রথম দেখাতেই সে যে কোনো মানুষকে একটা কমফোর্ট জোনে নিয়ে যায়। এতটাই যে মানুষটির মনে হবে কত কাল ধরে যেন তাদের চেনা জানা। তাই স্বামীরের সাথে পাত্রী দেখতে যেতে আমার খারাপ লাগতো না একদম। স্বামীরের অবশ্য কোনো পাত্রী পছন্দ হলো না। আমাদের রুটিন হয়ে দাঁড়ালো মেয়ে দেখা পর্ব শেষ করে কোনো কফি শপে ঢুকে পাত্রীর প্রস অ্যান্ড কন আলোচনা করা। স্বামীর পাত্রীদের খুঁত খুঁজে বের করতো একটা একটা, আর আমি পাত্রীর গুণগান করে ওকে কনভিন্স করার চেষ্টা করতাম। সত্যি বলতে পাত্রী আমার সবাইকেই ভালো লেগেছে, কিন্তু পাত্র তো আর আমি না। স্বামীরের কেউকেই মনে ধরেনি। একদিন তাই বিরক্ত হয়ে বলেই বসলাম, আপনার উদ্দেশ্যটা কি? সত্যি বিয়ে করতে চান, না বাড়ির লোকের কথা রাখতে পাত্রী দেখে বেড়াচ্ছেন? স্বামীর নিজের চুলে হাত চালাতে চালাতে সিরিয়াস ভঙ্গিতে বলল, বিয়ে করতে চাই তো। তো এত পাত্রী কেউকে পছন্দ হচ্ছে না? স্বামীর আমার চোখে চোখ রেখে বলল, আপনাকে পছন্দ হয়েছে, তাই পাত্রী পছন্দ হচ্ছে না। এবার আমার খাবি খাওয়ার পালা। সত্যি বলতে আমি এভাবে ভাবিনি। যদিও আমার ফিকে জীবনে গত 3 সপ্তাহ স্বামীর সঙ্গ একটা খোলা জানালার মতো, যেমন অনেক দিন পর বদ্ধ কোনো ঘরে
ছোট্ট একটা জানালা খুলে দিলে রোদ হাওয়া উকি দেয় তেমন। এই ৩ সপ্তাহ স্বামীর রোজ সকালে সিম্পল কোনো টেক্সট পাঠাতো, আমার ভালো লাগতো। রাতে ঘুমাবার আগে গুড নাইট। সারাদিন টুকটাক টেক্সট চলাচলি চলতো আমাদের, পাত্রী দেখা নিয়ে। এই যে বাইরে এলে আমার পছন্দের কফি বা আইসক্রিমের কোনো কোন ফ্লেভার আমার পছন্দ সেটা মনে রেখে অর্ডার করা, বা ফেরার সময় গাড়িতে আমার পছন্দের গান দেওয়া, এসব আমার ভালো লেগেছে। সামিরের মতো সুদর্শন ইন্টারেস্টিং পুরুষের সঙ্গ আমার ভালো লেগেছে। এসব সত্যি। আবার এটাও সত্যি যে আমি এভাবে ভাবিনি। আমি চুপ করেছিলাম। একটু পরে সামির বলল, আপনি জানেন বর্ণর একটা গার্লফ্রেন্ড আছে, যার সাথে ও গত 7 বছর ধরে লিভ ইন করে। আমরা বন্ধুরা কিন্তু সবাই জানি। আমার হয়তো অবাক হওয়া উচিত, দুঃখ পাওয়া উচিত, কিন্তু আমি অবাক হচ্ছিলাম না, কেন যেন দুঃখ হয়নি। বোথা গলায় বললাম, তো তাকে বিয়ে করলো না কেন? তাপসী বর্ণর চেয়ে 5 বছরের বড়, তাছাড়া হিন্দু। দুজনের কারো বাসায় মেনে নেবে না। বর্ণর মা বাবা ভেবেছিল সুন্দরী বউ এনে দিলে ছেলের মন ঘুরবে। আমার মাথা ভার ভার লাগছিল। আমি বললাম, আমি বাসায় যাব। সামির আমাকে বাসায় পৌঁছে দিল। গাড়ি থেকে নামার আগে বলল, আমি তোমাকে ভালোবাসি সিমি। তুমি চাইলে বর্ণের সাথে কথা বলবো। আমি সব সামলে নেব তুমি যদি চাও। আমি সামিরের দিকে তাকিয়ে ভাবছিলাম আমি আসলে কি চাই। কি মনে করে ওকে বলে দিলাম বর্ণের সাথে কথা বলতে। সেটা কতটুকু সামিরের প্রতি আকর্ষণ থেকে, আর কতটুকু আমার ভালো মানুষ স্বামীর প্রেমিকার খবর শোনার প্রতিক্রিয়া ছিল, আমি তখনও জানতাম না, এখনও জানি না। এর পরের ঘটনা দ্রুত ঘটে গেল। স্বামীর বর্ণকে কি বলেছে জানি না। বর্ণ পরের দিনই স্বামীর সহ আমাকে কোর্টে নিয়ে গেল। গোটা কয়েক সাইন করে আমাদের মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল। পরের 3 মাস আমি বর্ণের বাসায় ছিলাম, বর্ণ ছিল না। বাসায় অফিস ট্যুরের কথা বলে তাপসীকে নিয়ে থাইল্যান্ড, দুবাই, আরও কই কই যেন ঘুরে বেরিয়েছে। আমি আর স্বামীর জানতাম, ও আমার ভালো মানুষ স্বামী ওই দিনই আইনত তাপসীকে বিয়ে করেছে। আমি বর্ণকে কিছু জিজ্ঞেস করিনি, এ বিষয়ে কোনো কথাও বলিনি। 3 মাস কেটে গেলে বর্ণ বাসায় ফিরে ডিভোর্সের কথা খোলাসা করেছে, তাপসীর সাথে বিয়ের কথাও। আমার শাশুড়ি আমাকে বিস্তর গালমন্দ করলেন নিজের স্বামীকে সুপথে রাখতে না পারার দোষে। স্বামীরের ভাই ভাবি আর মা এসেছিল ততদিনে। স্বামীর যেমন বর্ণকে রাজি করিয়েছে, তেমন নিজের পরিবারকেও ম্যানেজ করে নিয়েছিল। তাদের কোনো আপত্তি ছিল না আমাকে নিয়ে। বর্ণ ফেরার পরদিনই স্বামীর আর আমার বিয়ে হলো স্বামীরদের বাড়িতে ঘরোয়াভাবে। যদিও ডিভোর্সি মেয়ের স্বামীর বন্ধুর সাথে বিয়ে কেউ খুব ভালোভাবে নেয়নি। এমনকি আমার নিজের পরিবারের কাছ থেকে অনেক কুৎসিত কথা আমাকে শুনতে হয়েছে। কিন্তু আমেরিকা ফেরার আগ পর্যন্ত স্বামীর পুরোটা সময় আমাকে আগলে রেখেছে। আমি সুখী হয়েছি। স্বামীর আসলেই ভালো স্বামী, বর্ণর মতো ভালো স্বামী না। সে রোজ সকালে আমার চুলে হাত বুলিয়ে ঘুম থেকে ওঠায়। আমরা একসাথে মুভি দেখি, ঘুরতে যাই। প্রতি বছর একবার লম্বা ট্যুরে যাই আমরা। স্বামীর বলে ইয়ারলি হানিমুন। সে সময়গুলো আমার হানিমুনের মতোই কাটে। 4 বছরের প্রতারণা আর অপমান ভুলে গেছি আমি। কিন্তু এত সব সুখের মাঝেও মাঝে মাঝে আমার চোখ জ্বালা করে যখন বর্ণর প্রোফাইলে বর্ণ আর তাপসী নানা রঙের টুকরো টুকরো সুখী জীবন দেখি। শুনেছি বর্ণ এখন আলাদা থাকে তাপসীকে নিয়ে। এখন সে নাকি অফিস শেষ করে 5টায় বাসায় ঢোকে। সে নাকি তাপসীকে সারপ্রাইজ দেওয়ার জন্য নানা রকম প্ল্যানও করে। স্বামীর কাছেই শুনি এসব। বর্ণের সাথে ওর সাথে এখনো দারুণ বন্ধুত্ব। স্বামীর যখন এসব গল্প বলে তখন মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছে করে, বর্ণ কি এক মুহূর্তের জন্য ভালোবেসেছিল? আমি তো খুব চেয়েছিলাম তাকে নিয়ে ভালো থাকতে। যদিও আমি জানি এসব আমার অযাচিত দুঃখ বিলাস ছাড়া কিছুই না। তবুও কেন জানি ঘর ভরা ছড়ানো ছিটানো এত সুখের মাঝেও আমার মন খারাপ হয় আমার ফেলে আসা সেই 4 বছরের জন্য। আরও বেশি মন খারাপ হয় যখন চেনা পরিচিত সবার মুখেই শুনি বর্ণ কত ভালো স্বামী।